মনে হতে পারে আমি কিছুটা হিংস্র হয়ে উঠেছে, তবে আমি আমার এই আচরণের জন্য একটু দুঃখিত নই। সব তোরই শাস্তি। আমার বহুদিনের দূরত্বের যন্ত্রণায় প্রণয় রূপ নিলে একটু তো তীব্র হবে বোকা পাখি। তাছাড়া তোর ঠোঁট ওভাবে কাঁপছিল কেন? নয়তো আমি মোটো ওভাবে ঝাঁপিয়ে পড়তাম না। আমি ওভাবে টানছিল কেন তোর ঠোঁট জোড়া? বল, দোষ তো তোর ঠোঁটেরই। ছুটি এবারে ছোট্ট শ্বাস টানে, বলে, গলায় এখনো তীব্র ব্যথা, সব শাস্তি কি কেবল কামড় দিয়েই দিতে পারেন? আবির ঠোঁট কামড়ে ধরে, এবারে হাসি পায় তার, ঠোঁট বাঁকিয়ে বলে, মোটেই না, বহুভাবে শাস্তি দিতে পারি। এসব তো ক্ষুদ্র শাস্তির নমুনা। আপনার বৃহৎ শাস্তি তো এখনো বাকি রয়ে গেছে ম্যাম। রাহা কোলে নাদুস নদুস একটা বাচ্চা। বাচ্চাটা স্বচ্ছ আর সুহার, নাম স্নিগ্ধ। রাহা ড্যাব ড্যাব করেই সে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। আজ 1 মাস হলো সে স্বচ্ছদের বাড়িতে। ওদিকে রোহানের তখন নাচের হাল অবস্থা যেন। যে মেয়েটাকে নিজের প্রথম ভালোবাসার মানুষটার মতোই দেখতে, আচার আচরণে ওই মানুষটার মতো বলে বিয়ে করেছিল, সে মানুষটাকেও যে সে সত্যিই মন দিয়ে ফেলবে তা রোহান বুঝে ওঠেনি। এই কয়েক মাসে মেয়েটা না চাইতেও যে তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তা রোহান বুঝে উঠতে পারে এই 1 মাস সময়ে। যখন মেয়েটা তার বোনের বাড়িতে গিয়ে বসে আছে, রোহান নিজ থেকে বারবার যোগাযোগ করতে চেয়েও কোনো এক ইগোর কারণে সে আর যোগাযোগ করে উঠতে পারে না। রাহা কেন তাকে কল করলো না এই 1 মাসে? উচিত নয় কি কল করা? রোহান ছোট শ্বাস ফেলে। একবার যেন রাহাকে দেখতে পায়, এই কারণেই সে স্বচ্ছদের ওদিক দিয়েই গাড়ি নিয়ে আসলো, অথচ দেখা মিলল না। অতঃপর বাড়ি গেল, তখন দেখা মিলল তার মায়ের। সোফায় বসে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। রোহান ভ্রু বাঁকায়। ফোনের ওপাশ থেকে রাহার গলায় শুনতে পায়, আমরা ওভাবে বাচ্চা নিতে পারবো বলুন? আম্মু, ও ভীষণ মিষ্টি, বলো। আমার না ওকে খুব পছন্দ হয়েছে। আমি আরো মাস 6 এখানেই থাকবো আম্মু। ওর হামাগুড়ি, হাঁটতে পারা সব নিজ চোখে দেখবো, বুঝলে? ইস, আমার বাচ্চাটা। রোহান ভ্রু কুঁচকে নেয়। মাস 6? প্রশ্নই ওঠে না। এই মেয়ে পেয়েছে কি? এই পরিবারের সবার খোঁজ খবর নেয়, সবাইকে কল করে, অথচ তার একটাবার খোঁজ নেয় না, একটাবার জিজ্ঞেস করে না সে কেমন আছে। এতই অহংকার মেয়েটার, এত ভাব। রোহান ছোট্ট শ্বাস টানে। দ্রুত ওভাবেই বের হয়ে যায় সে গাড়ি নিয়ে। তারপর মিনিট 10-এর মধ্যেই স্বচ্ছদের বিল্ডিংয়ের সামনে এসে ফোন দেয় রাহাকে। রাহা ভ্রু কুঁচকায়। এতগুলো দিন যে মানুষটা কল করেনি, সে মানুষটা আজ কেন কল করবে বুঝে ওঠে না। মাত্রই তো সে রোহানের আম্মুর সাথে কথা বলল। রাহা অত শত না বুঝে কল তুলে। মিস্টার রোহান ফারাবি, আপনাকে কি ভূতে ধরেছে আজ? রোহান দাঁতে দাঁত চাপে। এসব বাজে বাজে কথা যে একমাত্র রাহার দ্বারাই সম্ভব তা সে জানে। বলে, দ্রুত নিচে নামো নবনী, অপেক্ষা করছি। রাহা চোখ গোল গোল করে তাকায় এবারে। বলে, কি? সোজা এখানে চলে এসেছে এই লোক? কারণ কি? রাহা বুঝে ওঠে না। স্নিগ্ধকে সোহার কাছে দিয়ে বিড়াল পায়ে ব্যালকনিতে যায়। দেখে সত্যি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। রাহা একদিকে খুশি হয়, অপরদিকে কৌতূহলী নজরে চেয়ে থাকে। পর মুহূর্তেই কি বুঝে ওনা মাথায় দিয়ে নিচে নামে। একদম গাড়ির কাছে গিয়ে কাঁচ দিয়ে রোহানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতেই রোহান কাঁচ নামালো। গম্ভীর স্বরে বলল, গাড়িতে ওঠো। রাহা তাকায়। গাড়িতে উঠবে কেন এখন? কোথায় নিয়ে যাবে? সে তো কাউকে বলেও আসেনি, নিজের ফোনটাও আনিনি। রাহা সরাসরি দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই রোহান ফের গাঢ় গলায় ধমক স্বরূপ বলে, কি হলো? উঠতে বলেছি তো। ছুটি হুট করে আর কিছু বলতে পারল না। গটগট উঠে বসলো। সামনে তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল, কোথায় যাব জনাব রোহান ফারাবি? রোহান গাড়ি চালাতে শুরু করে। নাক লাল হয়ে উঠছে তার অজানা কারণেই। অজানা কারণেই তার রাগ লাগছে রাহার প্রতি, অথচ এটা যৌক্তিক নয়, বেমানান। তবুও রোহানের রাগ লাগে। বলে, যেখানে তোমার যাওয়ার ওখানেই যাবে। বাইরে ঠান্ডা বাতাস, চারপাশে শীতল এক বৃষ্টিময় সুভাষ, যেন একটু পরেই বৃষ্টি নামবে। রাহা চুপচাপ বসে থেকে একটু পরপর আর চোখে রোহানকে দেখছে। গাড়ি চলছে তার নিজ গতিতে। রোহান চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। মুখটা টান টান দেখাচ্ছে, যেন কোনো কারণে সে রেগে আছে। রাহা বুঝে ওঠে না এই সুপ্ত রাগের কারণ। তবে মাঝে মধ্যেই আর দৃষ্টিতে তাকিয়ে পরখ করছে সে এই মানুষটাকে। কিছুক্ষণ পর হুট করে প্রশ্ন ছুড়ল, এইভাবে নিয়ে আসার মানে কি? এখন কি আমরা আপনার বাড়ি যাচ্ছি? রোহান ভ্রু কুঁচকালো। আগের মতোই গাড়ি চালানোতে মনোযোগ তার। রাহার দিকে একবারও না ফিরে সে গম্ভীর স্বরে বলল,
ওটা কি শুধুই আমার বাড়ি? তা নয় কি, কিন্তু হুট করে এমন জরুরি তলব পড়লো কেন? মানে আমাকে বললে আমি তো কাল সকালেই চলে যেতাম। বাড়ি যাওয়ার জন্য তোমাকে বলতে হবে কেন? না বললে জানবো কি করে আমাকে যেতে হবে কি না? রুহান এবারে আচমকাই গাড়ি থামালো রাস্তার এক পাশে। ঘাড় ফিরিয়ে রাহার দিকে তাকালো শক্ত চাহনিতে। পর মুহূর্তেই টান টান গলায় ভ্রু উঁচিয়ে বলল, তোমাকে কি বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল নবনী? বের করে দিয়ে বলেছিলাম আমি বললে তারপর বাসায় আসবে, নয়তো না। রাহা আচমকা রোহানের রাগ রাগ স্বর দেখে থম মেরে গেল। উত্তরে চুপসানো স্বরে বলে, তেমন নয়। তাহলে? আমরা আলাদা থাকলে তো একদিক দিয়ে আমাদেরই সুবিধা, বলুন। আপনারও অন্য কারোর সাথে কষ্ট করে রুম শেয়ার করতে হচ্ছে না, কষ্ট করে সোফায় ঘুমাতে হচ্ছে না। আমি ওখানে দিব্যি স্নিগ্ধকে নিয়ে ভালো ছিলাম। কে যে ছেড়ে এসেছি এই জন্য এখনই আমার মন খারাপ লাগছে, বুঝলেন? আমার আদুরে বাচ্চাটা। শোনেন, আমি কিন্তু কাল আবার চলে যাব। আমার কাপড় জিনিস এমনকি ফোনটাও তো আনা হলো না। আর এমনিতেও আমি চলে গেলে আপনারই সুবিধা। বাকিটুকু বলার আগেই রোহান শক্ত স্বরে বলে উঠল, সুবিধা অসুবিধার কথা ভাবলে আমি বিয়েটা করতাম না নবনী। আমি কি ছোট বাচ্চা? জানতাম না বিয়েটা হলে মানিয়ে ঘুমাতে হবে, অন্য একটা মেয়ের সঙ্গে রুম শেয়ার করতে হবে। জেনে শুনে যখন বিয়ে করেছি তখন আমার অসুবিধা হওয়ার তো কথা নয়। নাকি তোমার অসুবিধা হচ্ছে আমার সাথে রুম শেয়ার করতে? রোহানের কণ্ঠস্বরে স্পষ্টই টের পাওয়া গেল কোনো এক অস্পষ্ট রাগের। রাহা তা বুঝে উঠতে পারল কিনা জানা নেই, তবে উত্তর সঙ্গে সঙ্গেই বলল, মোটেই না, আমার কোনো অসুবিধা হয়নি। হলে কি এই কয়েক মাস আমি আপনার সঙ্গে থাকতাম? এখন থাকছো না কেন তাহলে? রাহা ফ্যাল ফ্যাল করে তাকায় এবারে। রোহান এমনভাবে বলছে যেন থাকাটা বাধ্যতামূলক, যেন সত্যি সত্যি তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান। সে স্মিত হেসে বলে, আমার বাচ্চাটার জন্য। স্নিগ্ধ, ওকে আমি অনেক আদর করি। ওর সাথে থাকতে ভালো লাগে আমার। তাছাড়া আমরা তো বিয়ের সময় বলেছিলামই একজন আরেকজনের লাইফে নাক গলাবো না, তাই আপনারও এই বিষয়ে সমস্যা হওয়ার কথা নয়। রোহান স্বীকার করে না তার সমস্যার কথা, রাগের কথা। এই 1 মাস যে সে এই মেয়েটার জন্য অপেক্ষা করে করে দিন কাটিয়েছে, তাও বলা হয়ে ওঠে না। রোহান মিস করেছে এই 1 মাসে। এই মেয়েটাকে সত্যিই সে মিস করেছে খুব করে, কারণ এই মেয়েটাই নিজেকে কয়েক মাসে তার অভ্যাস বানিয়ে ফেলেছে। রোহান ছোট্ট শ্বাস ফেলল, নিজের সমস্ত অভিযোগ লুকিয়ে বলে ওঠে, আমি বলেছি আমার সমস্যা হচ্ছে। তাহলে নিয়ে যাচ্ছেন কেন আমায়? আম্মু বলেছে তোমায় নিয়ে যেতে, তাই। আম্মু বলেছে? তো আমি নিজে তোমায় কেন নিয়ে যেতে আসবো তাহলে? আম্মুর সাথে তো আমার একটু আগেও কথা হলো, কিছু বললো না তো। আমি কি করে জানবো? তাও ঠিক। এরপর রাহা আর রোহানের মাঝে আর কোনো কথা হলো না। যতটুকু পথ গাড়ি চলল দুজনেই চুপ থাকলো। তারপর রোহান যখন গাড়ি থামালো তখন বাইরে ঝুমধারার বৃষ্টি। আচমকাই ভারী বর্ষণের আগমন। রাহা বৃষ্টি দেখে কাজ নামালো। বৃষ্টিতে হাত বাড়ায় গাড়িতে বসেই। উচ্ছ্বাসিত স্বরে রোহানকে শুধায়, আপনি কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন জনাব রোহান ফারাবি? রোহান ভ্রু বাঁকিয়ে তাকায়। এই মেয়ে হঠাৎ জনাব জনাব করছে কেন? বুঝে ওঠে না সে। তবে পর মুহূর্তেই রাহার আগ্রহতে এক বালতি জল ঢেলে দিয়ে বলে ওঠে, বৃষ্টিতে ভেজা কেবল মেয়েদেরই পছন্দ হতে পারে নবনী। ছেলেদের কাছে এসব বৃষ্টিতে ভেজা টেজা নিতান্তই অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর। রাহা মুহূর্তেই নাক ফুলিয়ে তাকায়। এমন একটা মানুষকে বৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করাটাই তার ভুল হয়েছে। শুধু শুধু বৃষ্টিকে অপমান করল। রাহা নাক ফুলিয়ে উত্তর করে, যে সে মানুষ তো বৃষ্টির প্রয়োজনীয়তা বুঝতে পারবে না। মূর্খরা তো আরও নয়। আমি মূর্খ? অবশ্যই, নয়তো এমন সুন্দর একটা প্রশ্নের এমন বিচ্ছিরি উত্তর আপনি দিতে পারতেন না। আমি আপনাকে সুন্দরভাবে জিজ্ঞেস করেছি, আপনার উচিত ছিল সুন্দরভাবে উত্তর দেওয়া, নয়তো শুধু হ্যাঁ অথবা না বলা। তা নয়, আপনি বৃষ্টিতে অতি তুচ্ছ হিসেবে উপস্থাপন করলেন। এক একজনের মত এক এক রকম থাকতেই পারে। তোমার কাছে যা মূল্যবান আমার কাছে তা মূল্যহীন হতেই পারে। সবার কাছে তো একটা বস্তু মূল্যবান হতে পারে না। আমার কাছে যেহেতু মূল্যবান, আমি এখন বৃষ্টিতে ভিজবো, আপনি এখন যান। মোটেই না, তুমিও এখন আমার সাথেই যাবে। কোনো প্রয়োজন নেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর। শর্ত ভাঙছেন, আমার বিষয়ে নাক গলাচ্ছেন আপনি।
আমি কিন্তু আপনার বিষয়ে নাক গলাইনি। রোহান এবারে হার মানে। চাইলেই সে জোর করে এখন রাহাকে নিয়ে যেতে পারত, কিন্তু এতে নিজের দুর্বলতা কিছুটা হলেও প্রকাশ পেয়ে যাবে ভেবে সে বলে। ওকে ফাইন, 5 মিনিট পরে ফিরবে। সিয়া বহুবার বিছানায় গড়াগড়ি করে ঘুমানোর চেষ্টা করে, অথচ ঘুম নামে না চোখে। ছটফট করে মেয়েটা। যে পুরুষটির জন্য তার এই অস্থিরতা, সেই পুরুষটির সাথে কথা বলার ইচ্ছায় সে নিজেকে আর হার মানাতে পারল না। উঠে বসে, জানালার ধারে বসে মোবাইলের স্ক্রিনে সে কাঙ্ক্ষিত নাম্বারটা খুঁজে নিয়েই সে কল দিল সে ব্যক্তিকে। মুহূর্তেই কল রিসিভড হয়। সিয়া বুকের ভেতর মুহূর্তেই যেন ধ্রিম ধ্রিম আওয়াজ ওঠে, হৃদয় স্পন্দন বাড়ে। সিয়ার শ্বাস রোধ হয়ে আসে প্রিয় পুরুষটির কণ্ঠস্বর শোনার আগ্রহে। বহু কষ্টে শুধায়। সাদ ভাই, আমি আজ অনেক দিন ঘুমাতে পারি না। আজ অনেক দিন আমার মনে শান্তি নেই। অনেক দিন হলো আপনার সাথে আমার দেখা হয় না। একটাবার দেখা দিবেন সাদ ভাইয়া? একটাবার কথা পাঠাবেন? সাদ তখন সিগারেট হাতে বসা, দৃষ্টি অন্ধকার আকাশে। সিয়ার রোধ হওয়া কাপা কাপা কণ্ঠস্বরে কথাগুলো শুনে সে দীর্ঘশ্বাস টানে, বলে, যার প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই, তার প্রতি মায়া না বাড়ানোই শ্রেয় সিয়া। আমার মনে হয় তোমার আমার দেখা না হয় ভালো। সিয়ার কান্না আসে এবারে, দম আটকে আসে যেন। যে মানুষ অস্তিত্বে মিশে গেছে তার প্রতি বুঝি মায়া বাড়াবে না সে? মায়া কি তার নিজের হাতে আবদ্ধ নাকি? সিয়া শান্ত স্বরে শুধায়। যদি মায়াটা খুব গাঢ় রূপে জমে থাকে, যদি মায়াটা মুছতে পারার মতো না হয়ে থাকে? তবুও মুছতে হবে। সম্ভব না সাদ ভাইয়া। সাদ হাসে। আসলেই তো সম্ভব হয় না তো। যে মায়া নিজে নিজেই জন্মে এবং অতি গাঢ়তে রূপান্তরিত হয়, সেই মায়া তো হাজার চেয়েও মুছে ফেলা যায় না। এই যেমন সাদ, সে কি পেরেছে রাহার প্রতি অনুভূতি মুছে ফেলতে? পেরেছে ওই রমণীকে ভুলে যেতে? সাদ হাসে। সিয়ার চোখ টলমল করে। আর একটু হলেই কান্না আসবে যেন মেয়েটার। সিয়া চেষ্টা করে কান্না আটকানোর, রোধ হওয়া কণ্ঠে বলে, আমি তো ভালোবাসা চাইনি সাদ ভাই। এক পাক্ষিক ভালোবাসায় চাওয়া পাওয়া থাকে না। আমারও আপনার প্রতি কোনো চাও নেই। শুধু আপনাকে দেখার তৃষ্ণা মেটাতে একটাবার দেখতে চেয়েছি। বেশি কিছু কি চেয়েছি? ভয় নেই, দেখা দিলেও প্রাপ্তির আশা রাখবো না আমি। সাদ অন্ধকার আকাশে নিকোটিনের ধোঁয়া উড়ায়। অতঃপর কিছুটা সময় চুপ থেকে সিয়াকে বোঝানোর ন্যায় বলল, তুমি খুব ভালো মেয়ে সিয়া, সব দিক দিয়ে পারফেক্ট। আমি আশা রাখি আমার চেয়েও পারফেক্ট ছেলে তুমি জীবনে পাবে। শুধু শুধু আমার জন্য জীবনের মূল্যবান সময়কে অপচয় করো না। এটুকু বলেই সাদ কল রাখলো। এর পর মুহূর্তেই মোবাইলটা বন্ধ করে অবহেলায় ফেলে রাখলো। আর সিয়া কেবল ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলো। বিড়বিড়িয়ে বলল, নিষ্ঠুর, আপনি বড্ড নিষ্ঠুর পুরুষ সাদ ভাই। আবিরের অ্যাপার্টমেন্টটা সাধারণই। অ্যাপার্টমেন্টে দুটো রুম। এখানে এলিনা, উইলি, ওদের বাইরেও তার এক পরিচিত বন্ধু আছে, যার সাথে তার পরিচিতি কয়েক বছর আগেরই, এবং তার সাথে কথা বলেই আগে থেকে সব গুছিয়ে নিতে আবিরের সহজই হলো বেশ। আবির মূলত ছুটিকে তৈরি হতে বলেছিল নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই। এমনকি এখন এসেছিল সেজন্য, কিন্তু ছুটি তখনও তৈরি হয়নি। আবির যে রূপে নিজের প্রিয়তমা নারীকে নিজের করে নেবে ভেবেছিল, সেই রূপে মেয়েটা মোটেও তৈরি হয়নি। উল্টো ফ্যাল দৃষ্টিতে চেয়ে থেকে কেঁদে যাচ্ছে। আবির এক পর্যায়ে ছোট শ্বাস ফেলেই বলে, তৈরি হবি নাকি হবি না? এইভাবে ফ্যাল চোখে তাকিয়ে থেকে কান্না করবি? আর কতক্ষণ ছুটি? ছুটি তখনও ফ্যাল করে তাকায়, অস্ফুট কণ্ঠে বলে, আমার অনেক কান্না পাচ্ছে আবির ভাই। ভাই বলবি না, থাপড়ে দাঁত ফেলে দেবো এখন। ছুটি ফের ফ্যাল করে তাকিয়ে থাকে। আবির ভাই বলাটা তো তার অভ্যাস, বিয়ের পরও, যার ফলে সে এই অভ্যাসটা বদলাতে পারেনি। এমনকি এখনো তার মুখে আবির ভাই সম্বোধনটাই আসে বারবার। ছুটি উত্তর দেয়, আপনাকে কি কিছুটা সময় জড়িয়ে ধরতে পারি? আপনাকে অনুভব করতে পারি কিছুটা সময়? আবির সরু দৃষ্টিতে তাকায়, ভ্রুজোড়া শীতল হয়ে আসে। মনে মনে অনুরোধটা শুনে প্রশান্তি মিললেও উপরে তাকে দেখালো বেশ গম্ভীর কঠিন। শুধালো, পারবি না বললেই কি তুই এমনভাবে দাঁড়িয়ে থাকবে? ছুটি ওভাবেই জড়িয়ে ধরে মানুষটাকে। দুই হাত দিয়ে আবিরের পিঠ আঁকড়ে ধরে।
মাথা রাখে আবিরের বুকে। হৃদয় স্পন্দন শুনে পুরুষটার অনুভব হয় এই পুরুষটা তার, কেবল তার। ছুটি সেভাবে হৃদয় স্পন্দন শুনতে মনোযোগী হয়েই উত্তর দিল, আপনাকে বহুদিন আমি জড়িয়ে ধরিনি, বহুদিন আপনার বুকে মাথা রাখিনি। আপনি না বললেও আমি এখন আপনার নিষেধ মানতে ইচ্ছুক নই। বাহ, এইভাবে জড়িয়ে ধরে আমায় পাগল করতে চাইছিস নাকি? আপনি নিজেও জানেন না আপনি আমার কতটা মানসিক শান্তির কারণ। আপনি যেমন আমার মানসিক শান্তি বিনষ্ট করতে পারেন, ঠিক তেমনভাবেই মানসিক শান্তি অর্জনে আপনি একমাত্র অবলম্বন আমার। আবির এবারে কিঞ্চিত হাসলো, মাথা নোয়ালো কিছুটা, ছুটির চুলে একটা আলতো চুমু দিয়ে বলে, বোকা পাখি, আমি তোর মানসিক শাস্তি কখনোই বিনষ্ট করতে চাইনি, কখনোই চাই না। আমি চেয়েছিলাম তুই সবসময় উজ্জ্বল হাসিখুশি থাক। রাহা 5 মিনিট তো দূর, পুরো আধ ঘন্টারও বেশি সময় যাবৎ সে বৃষ্টিতেই স্থির দাঁড়িয়ে ভিজছে। 2 হাত বাড়িয়ে রাখা মেয়েটার। রোহান অতি বিরক্তি নিয়েই নিচে এলো। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ এই মেয়ের আসার নাম নেই। এই ভেবেই সে নিচে নামলো। অথচ নেমেও যখন রাহাকে বৃষ্টিতেই ভিজতে দেখতে পেল, তখন সে ছোট্ট শ্বাস ফেলে। আচমকাই 2 পা বাড়িয়ে এই বৃষ্টির মধ্যে গিয়েই দাঁড়ালো রাহার সামনে। ভারী আওয়াজে বলে উঠল, 5 মিনিট শেষ হয়েছে নবনী। রাহা হুট করেই চোখ খুলে তাকায়। এতক্ষণ চোখ বুঝেই হাত বাড়িয়ে দাঁড়ানো ছিল সে। সে সামনের পুরুষটার দিকে তাকায়। আবছা অন্ধকারে পুরুষটার অবয়ব চিনতে পেরে সে ভ্রু কুঁচকায়। 5 মিনিট? 5 মিনিট সময় নিয়ে কেউ বৃষ্টিতে ভিজে? বলে সে। তো 5 মিনিট কি বৃষ্টিতে ভেজার জন্য যথেষ্ট নয়? মোটেই না। 5 মিনিট কোনো সময়ই নয় মিস্টার রোহান ফারাবি। তাহলে কি সারা রাত ভিজবে নবনী? সারা রাত? খারাপ হয় না তো সারা রাত ভিজলে? নবনী, রাহা তাকায়। রোহানের দৃষ্টিতে যেন অদৃশ্য রাগ। রাহা শুরু থেকে খেয়াল করছে এই লোক শুধু শুধুই তার উপর রাগ ঝাড়তেছে, শুধু শুধুই রাগী দৃষ্টি নিক্ষেপ করছে। অথচ রাহা কিছু করেনি। রাহারও রাগ জমে যেন, মুহূর্তেই শুধালো, কি হয়েছে? ওভাবে তাকাচ্ছেন কেন? যাবে কি না এখনই? যাব না এক্ষুনি। কি করবেন? রোহানের রাগ এবার দৃঢ় হয় যেন। যে রোহান তাকে আনতে অতটুকু গেল, বৃষ্টিতে ভিজে তাকে নিতে আসলেও রাহার কি উচিত না তার সাথে যাওয়া? অথচ এই মেয়ে তেরামো দেখাচ্ছে, যাবে না বলছে। রোহান ফোঁস করতে চায় যেন, শক্ত স্বরে বলে, নিয়ে যাব। কিভাবে? রাহার প্রশ্নটা করতে দেরি হলো, কিন্তু রোহানের রাহাকে কোলে তুলতে দেরি হলো না। অতঃপর পা বাড়ায় সে নিজ গন্তব্যে। এক বৃষ্টিময় অন্ধকারে এমন এক অপ্রত্যাশিত ঘটনায় রাহার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? সিয়ার চোখে পানি। আজও বৃষ্টি বাইরে, আজও মুষলধারে বর্ষণ। সিয়া জানালার ধারে বসে থাকে। আজ টানা কয়েক মাস সে তার প্রিয় পুরুষটির দর্শন পায়নি। আজ কয়েকটা মাস হলো পুরুষটি তাকে ক্রমশ বুঝাচ্ছে তার ভুলে যাওয়া উচিত ওই পুরুষটিকে। অথচ সিয়া ভুলতে পারে না, সিয়া ভুলতে চায়ও না। সিয়ার বুক ভারী হয়ে আসে, দীর্ঘশ্বাসরা বুকে জমা হয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে আসে মেয়েটার। সিয়া হাতে কলম নেয়, ডায়েরিটা হাতে তুলে লিখতে লাগে। আজ ভীষণ বর্ষণ সাদ ভাই, আষাঢ়ের বৃষ্টিমুখর রাত। আমিও কিন্তু আপনাকে প্রথম দেখেছিলাম কোন এক আষাঢ়ে সাদ ভাই। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, পরনে একটা কালো রঙের ফতুয়া টাইপ শার্ট আর কালো প্যান্ট। বৃষ্টিতে ভিজে চিপচিপে অবস্থায় আপনার তখন নাজেহাল অবস্থা যেন, তবুও চোখের দৃষ্টিতে যেন কতকালের অপেক্ষা। সেদিন বৃষ্টিতে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই হুট করে পাশ দিয়ে চলে গেল একটা গাড়ি। আপনার গায়ে তখন কাদার আস্তরণ। ইস, কি চুপসানো মুখটা আপনার, একটু বিরক্তি নেই সেই মুখটা। গাড়িটার প্রতি একটু বিরূপ মনোভাবও দেখতে পেলাম না। অথচ কি খারাপ অবস্থা। আমার সেই প্রথমে মনে হলো এই ছেলেটা পৃথিবীর সবচাইতে নিষ্পাপ ছেলে। এই ছেলেটা সত্যি পৃথিবীতে থাকা এক শুদ্ধ মনের মানুষ। আপনি রোজ আসতেন, রোজ দাঁড়াতেন আমাদের বাসার সামনে। তাকিয়ে কি দেখতেন তা আমি জানতাম না, তবে আমার আপনাকে দেখতে ভালো লাগতো। আপনার যেমন রোজ রোজ এসে দাঁড়িয়ে থাকাটা অভ্যাস ছিল, তেমনি আপনাকে আড়াল থেকে অবলোকন করা, আড়াল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটা আমার অভ্যাসে পরিণত হচ্ছিল ক্রমশ। আমি ক্রমশ আপনার সরলতায় ডুব দিচ্ছিলাম, হারিয়ে যাচ্ছিলাম আপনার মায়ার গভীরতায়। আপনি বোধহয় বুঝতেও পারেননি আপনাকে আড়াল থেকে একটা মেয়ে কতটা চোখে চোখে রাখতো, কতটা কষ্ট হতো তার যখন চুপচাপ সব মেনে নিতেন আপনি নিরীহ চাহানিতে।
কতটা খুশি হতো সে যখন আপনার মুখে হাসি ফুটতো। সাদ ভাই, পড়ানোর উদ্দেশ্য হলো যখন আমি আপনার সান্নিধ্য পেলাম, আমি আড়াল থেকে পর্যবেক্ষণ করাটা বাদ দিলাম। অনুভূতি সজীবতায় নিজেকে একটু সাহসী ভেবে এবার শুরু করলাম সামনাসামনি অবলোকন করা। সম্ভবত আপনি বিষয়টা বুঝে ফেলেছেন তখনই। আচ্ছা, আমার কি খুব বেশি অন্যায় হয়েছে আপনার মায়াতে গা ভাসানো? খুব বেশি অন্যায় করেছি আপনাকে ভালোবেসে? কেন এত অবহেলা সাদ ভাই? আমি তো বিনিময়ে ভালোবাসা চাইনি, আমি চাইনি তো আপনার কাছে অনুভূতির মূল্য। তবুও কেন এতটা এড়িয়ে চলেন? আমার যে কষ্ট হয়, কি ভীষণ যন্ত্রণা, আমি ছটফট করি, দম বন্ধ হয়ে আসে। অথচ শ্বাসরুদ্ধকর সে কষ্টের মুহূর্তেও আমি প্রত্যাশা রাখি পর মুহূর্তে যদি আপনার দেখা পাই যদি একটা বার আপনার কণ্ঠস্বর শুনতে পাই। রাহার শরীরটা ভিজে চুপসে গেছে, শরীরের ভাঁজ স্পষ্ট ঠেকে জামার উপরেই। এতক্ষণ আধারে তা সুস্পষ্ট বোঝা না গেলেও যখনই বাসার আলোতে রাহার শরীরে চোখ পড়ল, তখনই এক মুহূর্তে রোহান কোল ছেড়ে নামালো রাহাকে। অতঃপর দ্রুত পা চালিয়ে চলে গেল নিজ রুমে। রাহা এই আচরণের আগা মাথা কিছুই বুঝে উঠল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে সর্বপ্রথম গেল রোহানের মায়ের কাছে। সে ভেজা শরীরেই বেশ কিছুটা সময় গল্পগুজব করে ফিরে এলো রুমে। আজ 1 মাস পর এই রুমটাতে এসে একবার চোখ বুলিয়ে নিল। রুমে এক কোনায় পড়ে থাকা সোফাটা নেই শুধু, বাকি সব ঠিক আছে। রাহা ব্রুকুচকে যখনই জিজ্ঞেস করবে ঠিক তখনই রোহানকে চোখে পড়ল খালি শরীরে, পরনে কেবল একটা তোয়ালে। বোঝা যাচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছে। পুরুষটার লোমবিহীন বক্ষে ফোঁটা ফোঁটা পানি। ভেজা চুলগুলো যখন নুয়ে কপালে পড়েছে, তখন এই ছেলেটার প্রতি আকর্ষণ বহু গুণ বাড়ে যেন আরো। রাহা মুহূর্তেই উসখুস করতে করতে নজর সরালো, কি বলবে আর মাথাতেই এলো না। রোহান ততক্ষণে টি শার্ট জড়িয়ে নিয়েছে শরীরে, হাতে ট্রাউজার নিতে নিতে রাহাকে উদ্দেশ্য করে গমগমে স্বরে বলে উঠল, এতক্ষণ ভেজা শরীরে কি করছিলে? পরে জ্বর বাঁধালে? রাহা ফ্যাল ফ্যাল করে আবারও তাকায় রোহানের দিকে। মনে মনে বলে ওঠে সুন্দর দেখাচ্ছে পুরুষটাকে। পর মুহূর্তেই উচ্ছ্বাস নিয়ে হাসে, বলে উঠে, আম্মুকে বলছিলাম কাল সকালে আবার চলে যাব, কয়েক মাস থেকে আবার আসবো আপনাদের বাড়িতে। অবশ্য মাঝে মধ্যে একদিন এসে আম্মুকে দেখে চলে যাব। কি বলুন? আজকে আমার বাচ্চাটাকে রেখে চলে এসেছি, আপনার জন্য কত মন খারাপ করবে আমার বাচ্চাটা। রোহানের মেজাজ খারাপ লাগে। কয়েক মাস থেকে যাবে বলাতেও তো এই মেয়েকে সে ধরে বেঁধে নিয়ে আসলো। রোজ রোজ জ্বালাতন করে নিজেকে রোহানের অভ্যাসে পরিণত করলো, আর এখন পালিয়ে পালিয়ে বেড়াবে। রোহানের যে অস্থিরতা কাজ করে তা কাকে বুঝাবে? রোহান ছোট শ্বাস টানে, উঁচু করে শোধায়, তোমার বাচ্চা? মানে বায়োলজিক্যালি নয়, বায়োলজিক্যালি মা হতে তো আপনি মত দিলেন না মিস্টার রোহান ফারাবি, তবে বায়োলজিক্যালি না হলেও মন থেকে স্নিগ্ধ আমার বাচ্চাই, কি কিউট। রোহানের মাথা ঢুকলো সর্বপ্রথম এই কথাটাই যে সে রাহাকে মা হতে সাহায্য করেনি বলেই বা বাচ্চা পায়নি বলেই এখন হয়তো একটা বাচ্চাকে আদর করার জন্য ওই বাড়িতে থাকতে চাইছে। রোহান শুধালো, তুমি বাচ্চার জন্য বাড়িতে পড়ে আছো? কি আশ্চর্য, আপনি বিষয়টাকে এভাবে দেখছেন কেন? পড়ে থাকবো কেন? আমি তো এর আগেও বিল্ডিংয়েই থাকতাম আপুর সাথে। জানি আমি। তো কিছু নয়। রাহা এই পর্যায়ে চুপ থেকে যায়। রোহান আর উত্তর করে না। তারপরে একটা সময় পর রাহার হঠাৎই মনে পড়ে যে সোফাটার বিষয়ে তো জিজ্ঞেস করা হয়নি। রাহা আর প্রশ্নটা দমিয়ে রাখতে পারল না, মুহূর্তে বলে উঠল, সোফাটা নেই কেন? কি করেছেন ওটাকে? ফেলে দিয়েছি। কেন? প্রয়োজন দেখছি না ওটার। প্রয়োজন দেখছেন না মানেটা কি? ওটা কতটা প্রয়োজনীয় ধারণা আছে আপনার? বিশেষ করে আপনার জন্য। একটা মেয়ের সাথে তো আপনি একই খাটে মানাতে পারবেন না। কি আশ্চর্য। এটা আমি বুঝে নিব। তার মানে আপনার এখন একই খাটে ঘুমাতে অসুবিধা হবে না? হওয়ার তো কথা নয়। কেন কথা নয়? আপনি আপুকে ভালোবাসেন, আমি এটা মানব না, কোনো কালেই না। না মানলে কিছু করার নেই। আপনার কথা যে আমি মেনে নিই, আর আমার বেলায় না মানলে কিছু করার নেই, এসব কি ধরনের অন্যায়? আশ্চর্য। বিয়ের রাতে কত বড় কথা, বিয়ের আগে এত শক্তপোক্ত চুক্তি, সব এখন কোথায়? বোধহয় মিসিং, খুঁজে পাচ্ছি না কোথায় চুক্তিগুলো। মস্করা করছেন? একদম নয়, মস্করা করে আমার লাভ কি? আপনি কি কোনোভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মিস্টার রোহান ফারাবি?
অবশ্য এমন হলে আমি সত্যি চুক্তি ভেঙে দেখতে পারি। রোহান এই পর্যায়ে বিরক্তি নিয়ে তাকালো। কে বলেছিল তাকে শর্ত স্থির করে বিয়ে করতে? এই মেয়ে যে এভাবে সারা জীবন চুক্তি করবে না তার কি নিশ্চয়তা? রোহান বিরক্ত নিয়েই বলল, সব সময় চুক্তি করো কেন? চুক্তিতে তো এটাও ছিল না তুমি মা হতে চাও, তোমার বাচ্চা লাগবে, বাচ্চার জন্য তুমি অন্যের বাড়িতে মাসের পর মাস থাকবে, তাই না? স্নিগ্ধকে আমার মায়া লাগে, তাই থাকবো। সমস্যাটা কি? আমারও লেগেছিল, তাই বলে কি আমি থেকে গেছি ওখানে মাস কয়েক মাস তো থাকিনি, শুধু 1 মাস। একটা বাচ্চা থাকলে তো আর যাবে না, তাই না? জি। নিজের মুখ দিয়ে এই প্রশ্নটা যে এভাবে এড়িয়ে যাবে তা বোধহয় রোহান নিজেই বুঝে ওঠেনি। রোহান এবার নিজেই প্রসঙ্গ বদলাতে বলে উঠল, নাথিং, ফ্রেশ হয়ে কাপড় বদলে এসো। সচ্ছর কোলে তার ছোট্ট বাচ্চাটা ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। কিছুটা সময় আগেই সোহার কাছে ছিল, তারপর সিয়ার কোলে, এবং অবশেষে স্বচ্ছর কোলে এসে সে একদম শান্ত বাচ্চার মতো ফ্যাল করে তাকিয়ে আছে। স্বচ্ছ হাসে ছেলের এমন চাহনি দেখে। শ্যামলা মুখটা কি মায়াবী। স্বচ্ছ মুখটা নামিয়ে স্নিগ্ধর মুখে চুমুক খায়, ফিসফিস স্বরে বলে, তোর আম্মু কি রান্না করেছে আব্বু? চল একটু জ্বালিয়ে আসি। স্নিগ্ধ আগের মতোই গম্ভীর ভাব করে তাকিয়ে থাকলো বাবার দিকে। অতঃপর হুট করে এক হাতে মুঠো করতে চাইল স্বচ্ছর মুখের দাড়িগুলো। আলতো আদুরে হাতে যখন মুঠো করতে পারলো না তা, তখন 2 আঙ্গুলে চিমটির ন্যায় তা ধরতে চাইল। অতঃপর চিমটি বসালো। স্বচ্ছ তখন ছেলের দিকে তাকায় হতাশ চোখে, শুধাই, বললাম তোর মাকে জ্বালাবো, আর তুই আমার দাড়ি ধরে টানিস বাপ। মাকে না জ্বালানোর জন্য একদম মা ভক্ত না। স্নিগ্ধ সেবারেও ফ্যাল করে চেয়ে ছাপটে বাবার ঘাড় জড়িয়ে ধরে। নরম তুলতুলে হাত জোড়া যখন ঘাড় অব্দি গেল এবং ছোট্ট শরীরটা যখন বুক ঝাপটে বসে থাকে, স্বচ্ছ তখন প্রশান্তির শ্বাস ফেলে। হয়তো বিধাতা তার জন্য তার মেয়েকে রাখেননি, তবে এই যে তার ছেলে, একদম শান্ত গম্ভীর একটা বাচ্চা, তাকে পেলেই তার হৃদয় শান্ত হয়ে যায়, আদুরে অনুভূতিতে মন প্রাণ ভরে ওঠে। স্বচ্ছ তা ভেবে হাসে। ছেলেকে সেভাবে কোলে তুলিয়ে হাঁটা ধরে রান্নাঘরের উদ্দেশ্যে। অতঃপর সেখানে এসেই দেখা মেলে সোহার। চুলায় চা বসিয়ে অন্য মনস্ক হয়ে কিছু ভাবছে যেন। স্বচ্ছ পরক করে। কিছুটা সময় যাওয়ার পর ডাকে হঠাৎ, সুহাসিনী, কিছু ভাবছো? সোহার ধ্যান ভাঙে যেন। হুট করে সতর্ক হয়ে চুলার আগুন নেভায়, বলে, তেমন কিছু নয় সহ্য। ভাবছিলে? ভয় হয় সহ্য, তিহান যদি আবারও কিছু করে আড়াল থেকে। আমার স্নিগ্ধটা আমার খুব আদরের সহ্য। আমি আছি তো সুহাসিনী, একটু ভরসা কি আমার উপর করা যায় না? কে বললো করিনি? আমার থেকে আর দূরে সরো না সুহাসিনী। স্বচ্ছ এবারে হাসে। ছেলেকে নিয়ে সেভাবে এগিয়ে এসেই সোহাকে জড়িয়ে ধরে, বলে, দূরে সরার সুযোগ তো মেলেনি, আপনি তো দূরে সরতেই দেননি সহ্য। সোহা কথাটা বলতে দেরি হলো, কিন্তু স্নিগ্ধর ছটফট করে স্বচ্ছর বুকে নিজের অতি গুরুত্বপূর্ণ কার্যটা সম্পন্ন করতে দেরি হলো না। স্বচ্ছ বুক পেটে তরল এবং উষ্ণ কিছু অনুভব করেই তাকায় ফ্যাল করে। মুহূর্তে নিজের টি শার্ট ট্রাউজার ভেজা দেখে বুঝে উঠতে পারে কি হয়ে গেল। সে একবার ছেলের দিকে তাকিয়ে পর মুহূর্তে সোহার দিকে চেয়ে বলে উঠল, স্নিগ্ধ এই প্রথম আমার কোলে থেকে আমার জামা কাপড় ভিজিয়ে দিয়েছে সুহাসিনী। ভিজিয়ে দিয়েছে মানে? দেখে নাও। কথাটা বলে আবার স্নিগ্ধর দিকে তাকালো। 2 হাত বাড়িয়ে ধরে সে, কপালে কপাল মিলায়। অতঃপর বলে, ভেরি গুড আব্বু, তুমি এতকাল আব্বুকে তেমন জ্বালাওনি, কিন্তু তাই বলে আজ আব্বুকে হিসু করার জায়গা মনে করে বসবে? এমনটা করতে পারলি বাপ? সোহা ততক্ষণে হেসে ফেলেছে খিলখিল করে। হাসতে হাসতে যেন পেট ফেটে যাবে এমন ভাবেই সে বলে উঠল, যাক, একবার হলেও এই কার্যটা সে সম্পূর্ণ করলো। স্বচ্ছ তখন মুগ্ধ চোখে নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে। আজ কতকাল পর সোহা এভাবে প্রাণ খুলে হাসছে। আজ কতকাল পর সে তার বউকে এভাবে খিলখিলিয়ে হাসতে দেখেছে। সে নিজেও জানে না বোধ হয়। সব রং তো প্রায় হারিয়েই গিয়েছিল তার জীবন থেকে। এই স্নিগ্ধটা না থাকলে সে তার জীবনের রং ফিরেই পেত না হয়তো। সিয়া সকাল সকাল বের হয়েছে অজানা গন্তব্যে।
অতঃপর পা চালিয়ে হাঁটতে লাগলো নিজের মতো করেই। আজকাল কিছুই ভালো লাগে না তার, কিছুই না। ছটফট লাগে, অস্থির লাগে, তীব্র এক অস্থিরতা তার মনে ঘুরে বেড়ায় সর্বক্ষণ। সিয়ার কান্না পায় মাঝে মাঝে। এমনটা তার সাথেই কেন হলো? এমন এক পুরুষকে সে মন দিয়ে ফেলেছে যে হয়তো তাকে নিয়ে কোনোদিনও ভাববে না। সিয়া জানে সাদ কি অসম্ভব রকম ভালোবাসে রাহাকে। সে ভালোবাসার আংশিকও যে তার কপালে জুটবে না তা বোধহয় সিয়া নিশ্চিত। তাই তো ভালোবাসা পাবার আশা সে কোনো কালেই রাখেনি, কোনো কালেই সাদের থেকে পাল্টা অনুভূতি পেতে সে চায়নি। সিয়া দীর্ঘশ্বাস ফেলে, রিক্সা খুঁজে ঠিকানা বলল। অতঃপর রিক্সা চলতে লাগলো সে গন্তব্যে। সিয়া মূর্তির ন্যায় বসে থাকে পুরোটা সময়, কেমন যেন গম্ভীর এক ভাবসাব তার মুখ চোখে। রিক্সা যখন গন্তব্যে এসে পৌঁছালো তখন সে নেমে ভাড়া মেটালো। অতঃপর সাদের যে ঠিকানাটা সে সুহা থেকে পেয়েছিল সে ঠিকানাটা অনুযায়ী ওই বিল্ডিংটাই গেল। পা বাড়িয়ে দোতলায় গিয়ে কোন দরজায় কড়া নাড়বে বুঝে ওঠে না। তিনটা বাসা, এখানে ব্যাচেলরটা কোনটাতে থাকে সে তো জানে না। অনেকক্ষণ ভেবে সে বাম দিকে দরজাটাতেই সর্বপ্রথম টোকা দেয়। অতঃপর দরজা খুলে এক হ্যাংলা পাতলা যুবক, গলায় এখনো তোয়ালে ঝুলছে, মুখে এখন ব্রাশ, বোধহয় গোসলে যাচ্ছিল। সিয়া ছোট ছোট চোখে তাকিয়ে বলল, এটা ব্যাচেলরদের বাসাটা। ছেলেটা সাত সকালে সুন্দরী যুবতী মেয়ে দেখে উৎসুক হয়ে তাকালো, উচ্ছ্বাস নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন? সিয়া ছেলেটার উৎসাহে আগ্রহ দেখালো না, গম্ভীর গলায় বলল, আপনার রুমমেট কোথায় ভাইয়া? সোজা ভাইয়া। সিয়া যা জানতে চাইলো তার উত্তর না দেওয়াতে অসন্তোষ নিয়ে চাইল সে। বলল, আপনার রুমমেট কি বাসায় আছে? তাহলে একটু ডেকে দিন। ছেলেটা কপাল কুঁচকেই তাকালো। মেয়েটা বড্ড বেরসিক। একটা সুন্দর ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে, একটু হাসতে ঠাসতে পারি না কি? কিন্তু কেমন যেন গম্ভীর গম্ভীর জবাব। ছেলেটা এবার বলল, কিন্তু ও তো এই সময় বাসায় থাকে না, তুমি বরং রুমে এসে বসো। এই সময় কোথায় থাকে? সে তো আমি জানি না, থাকে কোথাও, বলে তো যায় না। তুমি এসো, বসতে পারো কিছুটা সময়। সিয়া কপাল কুঁচকে তাকায়। একা একটা ব্যাচেলর বাসায় বসাটা কতটা অযৌক্তিক তা সে জানে। ছেলেটা কি জানে না? শক্ত স্বরে বলে, না। ছেলেটা হাসে, সিয়ার দিকে যেন কেমন করে তাকায়, ঠোঁট এলিয়ে হেসে বলে, আচ্ছা, তোমার চোখ জোড়া কিন্তু খুব মায়াবী। তোমার নামটা কি জানা যাবে? না। যাই হোক, তোমার নামটাও নিশ্চয়ই তোমার মতোই সুন্দর হবে। আসছি আজ। এই না, কিছুক্ষণ থেকে যাও না, সাত চলে আসবে হয়তো এখনই। আপনাদের বাসার নিচে অপেক্ষা করব, আসলে দেখা হয়ে যাবে ওখানে। এইটুকু বলে যখন চলে যাওয়ার জন্য পিছু ঘুরতে নিবে ঠিক তখনই এক পুরুষালী কণ্ঠ কানে এলো, সিয়া, তুমি এখানে? সাদ এসেছে আরেকটু আগে। এতক্ষণ তার রুমমেট আর সিয়ার কথোপকথন শুনছিল, সাথে ছেলেটার চোখের দৃষ্টি। সাদের মেজাজ খারাপ লাগে। কে বলেছিল মেয়েটাকে এখানে আসতে? জানে না ব্যাচেলর বাসায় ছেলেপুলে থাকবে? সিয়া ঘাড় ঘুরিয়ে তাকায়, সাদকে দেখে নীরব চাহনি ফেলে। অতঃপর শুধায়, হ্যাঁ, আপনার সাথে দেখা করতে এলাম। কেমন আছেন সাদ ভাই? সাদ উত্তর দিল, শুধু মুখ টান টান করে তাকায় সিয়ার দিকে। ততক্ষণে সাদের রুমমেটটা এসে দাঁড়ালো তার পাশে। একটা হাসি দিয়ে ভুচিয়ে সাদকে ইশারা দিয়ে বলল, কি মামা, গার্লফ্রেন্ড নাকি? দেখতে কিন্তু মিষ্টি। সাদ এই কথাটার উত্তর করলো না, তাকালো না ছেলেটার দিকে, শুধু টান টান স্বরে সিয়াকে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, বাসায় যাবে এক্ষুনি। সিয়ার যেতে ইচ্ছে হয় না। প্রিয় পুরুষটাকে বহুদিন পর দেখার সুযোগ মিলেছে, বহুদিন পর। এত তাড়াতাড়ি যেতে ইচ্ছে হয় বলে, আর একটু থাকি, আপনাকে দেখি না বহুদিন। আমাকে দেখাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। সাদ ভাই, বললাম না বাসায় যেতে। কথা কথা কি কানে নাও না তুমি? যাচ্ছি। এইটুকু বলে দ্রুত সিঁড়ি বেয়ে নামলো সে। মনে মনে শুধু শুধালো, নিষ্ঠুর, আপনি বড্ড নিষ্ঠুর সাদ ভাই। সাদ যখন গম্ভীর মুখে সেভাবেই সিয়ার চলে যাওয়া দেখছিল তখনই তার রুমমেটটা একদম তার পাশে এসে দাঁড়ালো, মুখে এক গাদা রসিকতা। দৃষ্টিও বুঝাচ্ছে খুব একটা সুবিধার লোক সে নয়। ছেলেটা সাদকে হাতের কনুই দিয়ে ইঙ্গিত করলো, ব্রু নাচিয়ে রসিকতা নিয়ে বলল, কে মামা, বললে না তো? সাদের এমনিতেই এই ছেলেটার উপর রাগ জমেছে।
সিয়ার প্রতি এই ছেলের তখনকার দৃষ্টি দেখে। ফের প্রশ্ন করাতে ইচ্ছে হলো দুই গালে দুটো থাপ্পড় দিক, কিন্তু ভদ্রতা জ্ঞানে পারল না, শুধু শক্ত স্বরে উত্তর করল, স্টুডেন্ট। শুধু স্টুডেন্ট? কই, স্যারটার তো কিছু বললো না। বন্ধুর ননদও হয়, এই কারণে সাত ভাই ডাকে। আর কিছুই না? না। তাহলে আমার সাথে কিছু করে দাও না, সুন্দর তো দেখতে মেয়েটা। আর কতকাল একা থাকবো বলো? সাদের সত্যি এই পর্যায়ে রাগে নাক মুখ লাল হয়ে আসে। ছেলেটার প্রতি রাগ দেখাতে না পেরে সব জমা হয় শ্রেয়ার প্রতি। ওকে কে বলেছিল একা একা একটা ব্যাচেলর বাসায় চলে আসতে? কে বলেছিল? বেশি বড় হয়ে গিয়েছে সে? সে গম্ভীর গলায় উত্তর করল, আমি একটু আসতে। অতঃপর পা বাড়ালো, ধূপধাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর পা চালিয়ে গেট পেরোতেই দেখা মিলল সিয়ার দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সার জন্যই। সাদও গিয়ে দাঁড়ালো তার পিছনেই। সিয়া হয়তো খেয়াল করলো না, তবে অনেকটা সময় পর যখন একটা রিক্সার দেখা মিলল তখনই সে গলা উঁচিয়ে বলল, এই মামা যাবেন? রিক্সাটা সাদের ইশারা পেয়ে সামনে এসে দাঁড়ালো। সিয়া ততক্ষণে কণ্ঠস্বর শুনে ফিরে তাকিয়েছে, চোখের দৃষ্টিতে অভিমান তার। সাদ সেসব পরোয়া করলো না যেন। সিয়া উঠল না, তাকে তাড়িয়ে দিয়েছে, একটু আগে তাড়িয়ে দিয়েছে, আর এখন ভদ্রতা দেখাচ্ছে। সিয়া যখন নিশ্চুপ তখন সাদ আবারও বলল, কি হলো? ওঠো রিক্সায়। উঠবো না। কি করবে তাহলে? এখানেই দাঁড়িয়ে থাকবো। এই রাস্তা তো আর আপনার বাসার আওতায় পড়ে না, তাই না? তাই এখান থেকে তাড়ানোর অধিকারও আপনার নেই। সাদ এই পর্যায়ে রক্তিম চোখ জোড়া নিয়ে তাকালো সিয়ার দিকে। এমনিতেই রাগ হচ্ছে তার, অযথাই রাগ হচ্ছে। সিয়া কি বুঝতে পারছে না? তবুও রাগ বাড়াচ্ছে কেন? সাদ গলা শক্ত করে বলল, রিক্সায় উঠে বাসায় গিয়ে কল করে জানাবে, আর যদি না ওঠো তবে তোমার সাথে আজকের পর আমার আর কোনো যোগাযোগ হবে না সিয়া। আপনি আমার দুর্বলতাকে কাজে লাগাচ্ছেন। লাগালাম। আপনি খুব নিষ্ঠুর সাদ ভাই, খুব নিষ্ঠুর। আর কখনো এখানে আসবে না, কথাটা মনে থাকে যেন। সিয়া উত্তর করে না। অভিমান জমে জমে পাহাড় সম অভিমান তার মনেতে জমা হয়েছে। সাদ কি তা জানে, বুঝে কতটা কষ্ট এই মেয়েটা বুকে আগলে রেখেছে? রোহানের হাতে এক প্লেট খাবার। রাহা ততক্ষণে গোসল সেরে এসেছে, চুলগুলো ভেজা তার, পরনে একটা সুতির গোল জামা। রোহান সেদিক পানে তাকিয়ে রাহার স্নিগ্ধ মুখখানা 2-1 সেকেন্ড পরখ করে, অতঃপর খাবারের প্লেটটা রেখে বলে, খেয়ে নাও, আম্মু পাঠিয়েছে। রাহা তাকালো, হুট করেই মাথা ধরেছে তার, চোখ জ্বালা করছে, শরীরটাও উষ্ণ অনুভব হচ্ছে। বুঝে ওঠে না জ্বর নেমেছে কিনা, তবুও এগিয়ে এলো। আপনি? খেয়ে নিয়েছি। এরপর আর কথা হলো না। রাহা খাবার প্লেট নিতে নিতেই রোহান বিছানার এক কোণ দখল করে শুয়ে পড়েছে। রাহা তা দেখে খাওয়ার চেষ্টা করে, অথচ তেমন একটা খেতে সে পারল না। বুঝতে পারল বৃষ্টিতে ভেজার ফলে ইতোমধ্যেই শরীরে দেখা দিয়েছে জ্বর। সে সরু শ্বাস টেনে বিছানার ধারে গিয়ে দাঁড়ালো, প্রায় অনেকটা রোহানের দখলে। বাকি অর্ধেকটা রাহার জন্য রাখা হয়েছে, কিন্তু তবুও রাহার সংকোচ হয় যদি গড়িয়ে ওই পুরুষের উপর গিয়ে পড়ে কিংবা হাত পা তুলে দেয়। রাহা উসখুস করে। রোহান ততক্ষণে সরু চোখে তাকিয়েছে, রাহাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি সমস্যা, এমন করছো কেন? আপনি আরও ওপাশে যান, ঘুমাবো। এইটুকু কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। দেখা গেল ঘুমের মধ্যে আমি আপনার শরীরে হাত পা তুলে দিলাম, তখন আপনিও বিরক্ত হবেন। যদি বিরক্ত না হই? তবুও আমার অস্বস্তি হবে। আপনি আরও ওদিকে চেপে যান। এবার হবে? ঘুমাও, অনেক রাত হয়েছে। রাহা মাথা নাড়ায়, এক পাশে শুয়ে চোখ বুঝে, আর রোহান সেই চোখ বুঝার মুহূর্তটাই পরখ করে। বাচ্চা বাচ্চা দেখাচ্ছে, মনে মনে আওড়াই, মেয়েটা আসলেই খুব একটা খারাপ হবে না বউ হিসেবে। এই যে অল্প সময়ই তার মনে অনুভূতি জাগিয়ে দিল, এটাই তো তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ঠেকছে এখন। 8 ঘন্টা যাবৎ ছুটিটা আবিরের অ্যাপার্টমেন্টে পৌঁছেছে। আবির পকেটে হাত রেখে সে কখন থেকেই তাকিয়ে আছে ছুটির দিকে। ছুটির ধ্যান জ্ঞান তখন তার রুমের দিকে। এপাশ ওপাশ তাকাতে তাকাতে সে বলল, কবে আসলেন এখানে?
আবির এতটা সময় পর এমন একটা প্রশ্ন পেয়ে অসন্তোষ দৃষ্টিতে তাকায়, মুখে উত্তর দেয়, অবশ্যই আজ। এর মধ্যে সব ঠিকঠাক? এর আগেই সব ঠিকঠাক। তোর বন্ধু বান্ধব আমার পরিচিত এক বন্ধু, সব মিলিয়ে আমার অসুবিধা হয়নি কিছুতে। ছুটি এতক্ষণ একটা রুমেই অবস্থান করেছে, অপর রুমটা দেখার সৌভাগ্য হয়নি। তবে সেই রুমটা লক করা। ছুটি শোধায়, ওই রুমটা দেখবো? না, কেন? ওই রুমে আমার আরেকটা বউ রাখবো, তাই। আরেকটা বিয়ে করেছেন? সে কি তুই জানিস না? দাওয়াত পাসনি? আবির্ভা আবির এই পর্যায়ে দাঁতে দাঁত চাপে। বউয়ের মুখে আর একবারও ভাই ডাক শুনতে ইচ্ছুক নয় সে। দ্রুত বলে, আই ভাই বলবি তো এখন আস্ত থাকবি না। ঠিক আছে, বলবো না। আবির শ্বাস ফেলে। ছুটিকে গিফট করা শেষ শাড়ি সাজের অংশ হিসেবে সবকিছুই ছুটির হাতে তুলে দিয়ে বলে, এগুলো নেই, সোজা তৈরি হয়ে বসে থাকবে। আমি আর অপেক্ষা করতে চাইছি না। বহুকাল তোকে শাড়িতে দেখি না বোকা পাখি। এখন এত রাতে শাড়ি পরবো? এর চেয়ে কাল সকালে পরি। এখন আপনার বাসাটা ঘুরে দেখি। জি না, বাসা ঘুরে দেখার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। আপাতত আপনাকে পাওয়ার প্রয়োজনীয়তা দেখছেন। এখন বলুন, আপনি কি এতকাল পর আমার হতে রাজি? আমার আকুল আকাঙ্ক্ষা পূরণে সাথ দেবেন? ছুটির কান গরম হয়ে ওঠে এবারে। লজ্জায় গাল উষ্ণ লাগে। আবির আবারও বলে, আমাকে কি এভাবে অপেক্ষা করাবে আজীবন? নাকি বুঝে গেছিস যে এতকালের অপেক্ষার শাস্তি দৃঢ় হবে, তাই ভয় পেশাব করে বেড়াচ্ছিস? ছুটির গলা কাঁপে এতকাল পর নির্দিষ্ট পুরুষটির আকাঙ্ক্ষা পেয়ে। বলে, জি। বুঝিস না? সোজাসুজি ভাষায় বললে তুই কি আমার জীবনে দ্বিতীয় বর্ষর উপভোগ করতে দিবি? প্লিজ না বলিস না বোকা পাখি। আমি জানি তুই নিজে অপেক্ষা আছিস। ছুটি এবারেও উত্তর করে না। আবির তা দেখে শুধায়, এভাবে চুপচাপ থাকলে থাকতে পারিস, চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি চেষ্টা করতেই পারি শাড়ি পরানোর। এই বলিয়ে আবির গাড়িটা হাতে নিল। ছুটির হাতে দিল ব্লাউজ এবং পেটিকোট। ছুটিকে নীরব চেয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল, তুই কি চাইছিস এখন এসবও তোকে আমি পড়িয়ে দিব? ছি ছুটি। ছুটি এবারে কোনো রকম মুখ খুলে রুদ্ধ হয়ে আসা শর্টটায় কোনো রকমে বলে ওঠে, শাড়িটা দিন, আমি পরে নিতে পারবো। পরে নিতে পারলে এতক্ষণে পড়িস নি কেন? এখন আমি পরবো বলেছে যেহেতু আমিই পরাবো। জলদি সব চেঞ্জ করে আসবে, সময় 2 মিনিট। আমি সত্যি শুনতে ইন্টারেস্টেড নই। আপাতত নিজের বউকে নিজের সাজানোর ইচ্ছা হয়েছে, তাই পূরণ করব। গো ফাস্ট। আবির শাড়ি পরাতে জানে না, তবুও চেষ্টা চালাতে অপরাধ কি? নিজেই তো বউ, সে কথা মনে নিয়ে সে শাড়ি হাতে অপেক্ষা করলো। মোবাইলে টিউটোরিয়াল দেখলো। অতপর একটা সময় পর ছুটি যখন উসখুস করতে করতে বের হলো, তখন বাঁকা চাহনিতে চাইল সে। ও দেশের মাটিতে তখন মোটামুটি রকমের ঠান্ডা। রুম হিটারের কারণে যা তেমন বোঝা যায় না, তবে ছুটির হাত পা তবুও ঠান্ডা হয়ে আসে। হিমস্রোত বয়ে যায় আবিরকে এগোতে দেখে। পরনে কেবল ব্লাউজ এবং পেটিকোট। মসৃণ পেটের অংশটা দৃশ্যমান ঠেকছে। আবির হাসে ছুটির অবস্থা দেখে। এগিয়ে ভ্রু বাঁকিয়ে বলে, রেডি আপনি শাড়ি পরার জন্য মিসেস ছুটি? ছুটি মাথা তুলে তাকায়। কোনো রকমে শুকনো গলায় শুধাতে নিল কিছু, কিন্তু পারল না। আজ এতকাল পর পুরুষটির দৃষ্টি দেখে সে নাজেহাল হতে বাধ্য। বুকের দ্রিম দ্রিম আওয়াজ উঠছে যেন। মুহূর্তেই বুঝে ওঠে পুরুষ মনের আকাঙ্ক্ষা। আবির ঠোঁটে নিয়ে হাসে। এক হাত দিয়ে ছুটির কোমর খিচে ধরে এগিয়ে আনে নিজের সম্মুখে। অতপর শাড়ির এক কোণা গুজে নিল ছুটির কোমর বরাবর। পিছিয়ে পড়ানোর চেষ্টা চালাতে চালাতে বলল, তুই যদি চাস তবে সারা রাত এভাবে শাড়ি না পরে আমার সামনে বসে থাকতে পারিস, আমি কিছু মনে করবো না। কথাটা বলতে বলতে স্পষ্টই আবিরের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। দৃষ্টিতে অন্য কিছু বুঝায়। ছুটি তা দেখে হাঁসফাঁস করে ওঠে যেন। আড়ষ্ট স্বরে জানায়, আপনি আগের থেকে বেহায়া হয়ে গিয়েছেন। আগে বলছি ভদ্র ছিলাম, অথচ তোর সাথে তো আমার বহু অভদ্রতার প্রমাণ আছে, তুই ভুলে গেছিস? ছুটির কান গরম হয়ে ওঠে। লজ্জায় রক্তিম হয়ে ওঠে মুখ। এই লোক এমন কেন? এমন কথাও বা কোথায় থেকে শিখেছে? ছুটি সে লজ্জা আড়াল করতে কোনোভাবে না জানার ভান করে উত্তর করে ছোট্ট স্বরে, ভুলে গিয়েছি। সমস্যা নেই, নতুন করে মনে করাবো সব আবার, খালি একটু ওয়েট কর। ছুটি আর তাকালো না, উত্তরও করল না।
শুধু জানে সামনের পুরুষটা আজ তাকে নির্ঘাত লজ্জায় ডুবিয়ে মারার প্ল্যান করেছে। আবির ছুটির অবস্থা দেখে হাসে। খুব যত্ন নিয়ে ছুটির কুচি ধরল, যদিও খুব একটা পারল না সে। তবুও যেটা পারল ওটাই যখন গুছতে নিবে ছুটির পেটের দিকে, ঠিক তখনই ছুটি দূরে সরে দাঁড়ায়, বলে ওঠে, শাড়ির কুচিটা আমি বুঝতে পারবো, দিন। আবির ভ্রু বাঁকায়। এমন ভাবে দূরে সরে যাওয়ার মানে কি? আবির কি তাকে আগে ছুঁয়নি? বলে, এমন করছিস যেন তোর আর আমার নতুন বিয়ে হয়েছে। এটা আমাদের ফার্স্ট নাইট। তোকে এর আগে আমি আর ছুঁইনি কখনো, অথচ তোর সমস্ত শরীরেই। ছুটি জানে এই মুহূর্তে এই মহান পুরুষ কি বলতে পারে, তাই দ্রুত কথা ঘোরানোর উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমায় ছোঁয়ার জন্যই শাড়ি পরাতে চেয়েছেন? আদৌ শাড়ি পরাতে পারেন? আবিরের এমন উত্তরে যেন বড়ই ক্ষুব্ধ হলো। বিদ্বেষ নিয়ে বলল, ছি, তোকে ছোঁয়ার জন্য এখন আমার শাড়ি পরানো আশ্রয় নিতে হবে? এত খারাপের দিন এসছে আবিরের, যে নিজের বউকে ছুঁতে এসে শাড়ি পরানোর ছল অবলম্বন করবে? তাহলে? আবির ফির তাকায়। এক হাতে কোমর টেনে নিজের আর ছুটির মাঝে আর 1 ইঞ্চিও দূরত্ব সে অবশিষ্ট রাখল না। মুখ নামিয়ে ঠোঁট ছোঁয়ালো ছুটির গলায়, অতঃপর সেভাবেই গলাতে মুখ ডুবিয়ে বলে উঠে, তোকে ছুঁতে আমার 1 সেকেন্ডও সময় নিতে হবে না বোকা পাখি, কোনো অজুহাতও না। ছুটি সামলাতে পারল না এবারে আবিরের অবাধ্য ছোঁয়া। কেমন নাজেহাল দেখালো। আবির হাতের কুচিগুলো তখন ফ্লোরেই গড়াগড়ি খেলো। অসম্পূর্ণ শাড়ি পরানো আর পুরুষটির অধরের উষ্ণ ছোঁয়া। আবির ছাড়ল না যেন, বরং ছুটির প্রতি আরো অগ্রসর হতে নিল তার প্রেমের স্পর্শ। গাঢ় স্বরে জানালো, ছাড়লাম না। এইটুকু বলেই সন্ধ্যায় গলায় যে জায়গাটায় কামড় বসিয়েছিল ঠিক সেখানেই ফের কামড় বসালো। ছুটি তখন দাঁত খিচে নেয়, চোখ বুঝে এক হাতে খামচে আঁকড়ে ধরে আবিরের চুল। সেভাবেই বলতে নিল, আবি। ছুটি বলতে পারল না, তার আগে আবিরের ঠোঁট জোড়া গলা ছেড়ে কানের দিকে এলো। ফিসফিস স্বরে জানালো, আমার বোধহয় তোকে প্রয়োজন এই মুহূর্তে। নিজের উপর কন্ট্রোল রাখতে চাইছেন আপাতত। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান কন্টিনিউ দিস। ছুটি উত্তর করে না। তখন হিম স্রোতের ন্যায় এক অনুভূতি তার শিরধারা বেয়ে চলেছে যেন। লোমকূপ অব্দি কেঁপে উঠে এই পুরুষের কণ্ঠ আর কথাতে। আবির হাতে ফের বলে, ডু ইউ ওয়ান্ট মি টু? ছুটি এই পর্যায়ে চোখ মেলে তাকায়, তবে সরাসরি দৃষ্টি ফেলতে পারে না এই পুরুষটির চাহনিতে। এই চাহনি তাকে 1 সেকেন্ডেই কাবু করতে সক্ষম। ছুটি উত্তর দিতে পারে না, তবে এক হাত আবিরের চুলে খামচে রেখে অপর হাত আবার আবিরের ঘাড়ে রেখে যখন শক্ত করে জড়িয়ে ধরল, তখন বোধহয় আবির উত্তর পেয়ে গেল। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে সে ছুটির দিকে তাকায়, বলে, শাড়ি পরনের প্রতিশ্রুতি আজ বাকি থাক। তোকে পাওয়ার আকাঙ্ক্ষা যে বড্ড তীব্র। রাহার শরীর উষ্ণ, জ্বর নেমেছে শরীরে, যার দরুন ঘুমও আসছে না তীব্র মাথা ব্যথায় আর শরীর ব্যথায়। তবুও চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করে সে, কিন্তু ঘুম আসে না। হাঁসফাঁস করে, একবার এদিকে তো একবার ওদিকে ঘুরে। রুমের মৃদু হলদেটে আলোতে কতক্ষণ রোহানকে ঘুমাতে দেখে নিশ্চুপ তাকিয়ে থাকে। চুলগুলো পড়ে আছে কপালে এলোমেলো হয়ে। রাহা তাকিয়ে পরখ করে, ছেলেটাকে কি দারুণ লাগে ঘুমালে। আচ্ছা, এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল এই ছেলের? কই, তার তো এতক্ষণ যাবৎ চোখ বুঝে থেকেও ঘুম পেল না। রাহা বুঝে ওঠে না এই ছেলেটাকে তার এত মনে ধরেছে কেন। নির্দিষ্ট কোনো কারণ তো নেই, তবুও এই ছেলেটাকে তার কেন জানি না ভালো লাগে। রাহা হাত এগুলো, জ্বর শরীরেই রোহানের চোরগুলোতে হাত বুলাতে লাগলো আলতো হাতে। রোহান এবারে চোখ মেলে তাকায়। এতক্ষণ যে ঘুমিয়েছিল এমনও নয়, ঘুমানোর ভান করছিল। কারণ এর আগের সময়টাই সে চোখ বুঝে থাকা রাহাকে পরখ করছিল। যখন রাহাকে চোখ খুলতে দেখা গেল তখনই সে চোখ বুঝেছিল। রোহান মনে মনে কিঞ্চিত হাসে তার এই গোপন প্রেমে পড়া নিয়ে। সত্যিই কি সে এই মেয়েটার প্রেমে পড়েছে, নয়তো এসব লুকোচুরি কোনো প্রশ্ন আসে? রোহান তাকায়, তার চুলে হাত বুলাতে দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে শুধায়, কি ব্যাপার নবনী, না ঘুমিয়ে আমার চুলে হাত বুলাচ্ছ? রাহা ভ্রু বাঁকিয়ে তাকায়। অন্যদিনের মতো ছটফট চঞ্চল গলায় উত্তর করল না, তবে ছোট শ্বাস ফেলে শান্ত স্বরে জানালো, আপনার চুলগুলো কপালে পড়েছিল, ভাবলাম সরিয়ে দেই। শুধু এইটুকুই? হ্যাঁ। ঘুমাও, রাত হয়েছে অনেক।
হ্যাঁ। এই হ্যাঁ হ্যাঁ আর শান্ত স্বরে উত্তর যেন রাহার সাথে যায় না। রাহা ছটফটে, চঞ্চল তরুণী, এমন শান্ত উত্তর সে কেন দিবে? রুহান এমন উত্তর পেতে চায় না মোটেও। শুধালো, হঠাৎ এত শান্ত দেখাচ্ছে তোমাকে, এটা একটু অপ্রত্যাশিত নয়? ঘুমান, শুভরাত্রি। তখন মাঝরাত, রাহার শরীর ভীষণ উষ্ণ। জ্বরে তখন তার হুঁশিয়ার নেই বললেই চলে। শুধু শীত করছে এইটুকু বোধজ্ঞান তার কাছে। উষ্ণতা পেতে ক্রমশ কোনো কিছু পেতে চাইল যেন। রুহানের তখন চোখ বুঝে এসেছিল। হুট করেই নিজের শরীরের সাথে আরো একটা শরীরের উপস্থিতি টের পেয়ে চোখ খুলে। উষ্ণতা টের পাওয়া যায় শরীরের সংস্পর্শে। রোহান ভ্রু কুচকায়। দেখা গেল রাহা খুব গুটিসুটি মেরেই তার দিকটায় শুয়ে আছে, যেন প্রচুর ঠান্ডা লাগছে। রোহান আন্দাজ করে হাত রাখলো মেয়েটার কপালে। মুহূর্তেই যা বোঝার বোঝা হয়ে গেল। জ্বরে শরীর পড়ে যাচ্ছে। এই পর্যায়ে সে রাহাকে উদ্দেশ্য করে বলল, বলেছিলাম বৃষ্টিতে না ভিজতে, তবুও ভিজেছ। ভেজা শরীরে কতটা সময় ধরে ছিলে তারও ঠিক নেই। এখন তো এলো জ্বর, তাই না? রাহা শুনে না, সে তো নিজের মধ্যেই নেই বলতে গেলে। রোহান দ্রুত একটা কম্বল এনে পেঁচিয়ে দিল রাহাকে। ফুলো গালে মৃদু হাতে স্পর্শ করে ডাকলো, নবনী, নবনী, মেডিসিন নিবে, ওঠো। রাহা শুনে না। রোহান ফের বলল, নবনী। রাহা এতটা সময় নিয়ে উত্তর করল। রোহানের কাজ ঘেঁষে শুয়ে এক হাত বাড়িয়ে জড়িয়ে ধরল রোহানের গলা। বড্ড আড়ষ্ট স্বরে ঘুমের মধ্যেই উত্তর দিল, ও শীত করছে। রোহান ছোট্ট শ্বাস ফেলে। রাহাকে সরিয়ে দিতে মন চায় না। মন বলে, যেভাবে কাজ ঘেঁষে আছে ওভাবেই থাকুক না, সমস্যা কি? রোহান নিজেও হুট করে নিজের অবাধ্য মনকে প্রশ্রয় দিয়ে দুই হাতে আলতো করে জড়িয়ে নিল রাহাকে। উষ্ণতা স্বরূপ নিজের আলিঙ্গন দিল। রাহা তখন সে উষ্ণতায় গুটিসুটি হয়ে রোহানের বুকেই ঘুমিয়ে নিল, যেন আদুরে পাখির ছানাটা। রোহান তা তাকিয়ে তাকিয়ে দেখে। বিনিময়ে রাহার কপালে খুবই সতর্কতার সহিত একটা আদুরে স্পর্শ আঁকল। ভোরের আলো যখন চোখে এসে পৌঁছালো তখন রাহা কপাল কুঁচকায়। মাথাটা কেমন যেন ব্যথা করছে, ভার হয়ে আছে যেন। মুখটা কেমন তেতো ঠেকছে, কেমন যেন এক বিষাদময় স্বাদ। শরীর ঘেমে ওঠে তার, যেন জ্বর সবেই নামছে শরীর থেকে। পরনের জামাটা ঘামে হালকা ভেজা ঠেকছে। রাহা যখন অল্প অল্প করে চোখ মেলে তাকালো তখন নিজে আবিষ্কার করলো সে রোহানের সংস্পর্শেই আছে। রোহানের বাহু বন্ধ নিয়ে বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়েছিল এতক্ষণ। রাহা তাকায়, বিশ্বাস হয় না যেন। ফের চোখ পরিষ্কার করে তাকায়। রোহানি। এই আশ্চর্যময় কাণ্ডটা রাহা যখন বিশ্বাস করতে না পেরে গোল গোল চোখে চেয়ে থাকে, ঠিক তখনই কানে এলো, জ্বর কমেছে নবনী? এইটুকু বলতে বলতেই রোহান হাত বাড়ালো। যে দুই হাতে এতক্ষণ রাহাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল তার একটা হাতই ছোঁয়ালো রাহার কপালে। শরীরের তাপমাত্রা বুঝে বলে উঠল, জ্বর তো কমেছে। রাহা তাকায়। কমেছে বোধহয় জ্বর। তার তো সেসব খেয়াল নেই। সে এখনো একটা ঘুরে যেন। এখনো বিশ্বাস হচ্ছে যে রোহান তার আপুকে এতটা ভালোবাসে। সে রোহান তাকে এভাবে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে। কি আশ্চর্য! রাহার জ্বরের বিষয়টা খেয়াল না হলেও খেয়াল আছে একটু আগেকার দৃশ্য। বলে উঠল, আপনি যথেষ্ট দূরত্ব না রেখে ঘুমিয়েছেন মিস্টার রোহান ফারাবি। রোহানের এই পর্যায়ে হাসি আসে। যে মেয়েটা জ্বরে কাত হয়ে তাকে আঁকড়ে ধরেছিল সে জাগ্রত অবস্থায় যে এমন করবে তা তার জানা। শত হোক এটা নবনীত। রোহানের হাসি পেলেও গম্ভীর স্বরে বলে উঠল, আমি নই, তুমি। মানে? তুমি আমাকে জড়িয়ে ঘুমাচ্ছিলে। তোমার জানা উচিত আমি কোনো সোয়েটার বা ব্ল্যাঙ্কেট নই যে তোমার শীত করলেই আমার বুকে নিয়ে তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে হবে। তো আপনাকে সোয়েটার বা ব্ল্যাঙ্কেটের সাথে তুলনা করলোটাকে? তুমি শীত করছে বলে এমনভাবে গুটি সুটি মেরে জড়িয়ে ধরে ঘুমালে যে ওষুধ খাওয়ানোর সুযোগটা অবধি দাওনি। পরে অনেক কষ্ট করে উঠে তোমায় ওষুধ খাইয়েছি। এটা ঠিক। রাহা প্রথমে রোহানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়েছিল, তবে পরের বার উঠে যখন রোহান মেডিসিন দিল এর পরের বার রোহান নিজেই রাহাকে নিজের বুকে টেনেছে। ব্ল্যাঙ্কেট জড়িয়ে আষ্টে পিষ্টে এই মেয়েটাকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। রোহান পরবর্তী কাহিনীটুকু প্রকাশ করলো না। তবে রাহা এসব শুনে কিঞ্চিত হলেও থতমত খেলো। বলল, ওসব জ্বরের কারণে, কিন্তু আপনাকে ওষুধ খাওয়াতে তো আমি বলিনি। আপনি চাইলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতেন,
কি প্রয়োজন ছিল এভাবে জড়িয়ে রেখে ঘুমানোর? রোহান ছোট শ্বাস টানে। এই মেয়েটা সত্যিই জটিল। এত প্রশ্ন মাথায় কেন ঘুরে? রোহান নিশ্চয়ই আসল উত্তরটা দিবে না। রোহান গম্ভীর স্বরে উত্তর করে। মানবতা। রাহার কেন জানি উত্তরটা পছন্দ হলো না, একদমই পছন্দ হলো না। সকাল সকাল এই পুরুষটির বুকে নিজেকে আবিষ্কার করে যতটা চকচকে হয়েছিল তার চোখ মুখ, এই উত্তরটা পেয়ে তার ততটুকু রাগ লাগলো। কে বলেছে মানবতা দেখাতে? রাহা বলেছে। রাহা মুহূর্তেই উত্তর করলো, লাগবে না আপনার মানবতা। আমাকে আমার আপুর বাসায় দিয়ে আসবেন আজই। রোহান ঘাড় ঘুরিয়ে তাকায় এবারে। ফের এই কথা উঠাবে কেন রাহা? কি পেয়েছে কি? রোহান যে তাকে মিস করে এটা বুঝেই মেয়েটা? একটা অস্থিরতা যে কাজ করে এটা জানে? এই মেয়েটার প্রতি যে তার একটু হলেও দুর্বলতা কাজ করছে এটা বুঝে ওঠে না মেয়েটা? রোহান ঘাড় ঘুরিয়েই সরাসরি উত্তর করলো, বললেই হলো। অবশ্যই হলো। আমার অধিকার আছে যাওয়ার। আমার বাচ্চাটাও বাসায় পড়ে আছে, নিশ্চয়ই আমায় মিস করছে। আমাকে দিয়ে আসুন। ও বাসায় আমার আপু আছে, বাচ্চা আছে। এ বাসায় কেউ নেই যে আমাকে এখানে থাকতেই হবে। আমি মাঝে মধ্যে অবশ্যই আসব, কিন্তু মিস্টার রোহান ফারাবি, কয়েক সপ্তাহ থেকে আবার চলে যাব। তাছাড়া আমাদের বিয়েটা তো হয়েছিলই এমন শর্তে যে আমরা নিজেরা নিজের মতোই বাঁচব। আপনি আপনার মতো, আমি আমার মতো। এত স্পষ্ট স্বরে এতগুলো কথা রোহান হজম করতে পারলো না। সকাল সকালই মেজাজ খারাপ লাগলো তার। রাগে মুখ কিঞ্চিত লাল দেখায়। বলে উঠে, আগামী 6 মাসে যদি কোথাও যাওয়ার নাম করেছো নবনী, সত্যি সত্যি তুমি যা চেয়ে আসছো এতদিন তাই হবে, এবং তুমি এখানে থাকতে বাধ্য হবে। কি হলো? বাচ্চা, তবে মেডিকেলি দৌড়াদৌড়ি করে নয়, বা ডক্টরের সাথে আলোচনা করে নয়। তাহলে বুঝে নাও, এইটুকু বোঝার বয়স তোমার হয়েছে। রাত গভীর। সিয়ার হাতে ঘুমের ঔষধ। আজকাল খুব সহজে ঘুম ধরে না তার। কেন যে ঘুম আসে না তাও জানে না। আর এই জন্যই রোজ রোজ ঘুমের ওষুধ গিলে নেয় সে। কোনো ডক্টরের পরামর্শ নয়, বরং নিজে নিজেই। যদিও এই বিষয়টা কাউকে জানাইও নি সে। সিয়া ছোট শ্বাস ফেলে। ফেসবুক হুট করে একটা পোস্ট করে, গল্প, তোমার মুখে আমি হাসি দেখি না বহুদিন। তুমি কি জানো, আমার মুখেও হাসি থাকে না আজকাল। আমি নির্জীব পদার্থের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। আমি শূন্যতা নিয়ে দিক বিদিক ঘুরে এইটুকু বুঝেছি, তুমি আসলে আমার নও, কোনো কালেই নও, কিন্তু তবুও তুমি আমার। বিশ্বাস করো, তুমি সত্যিই আমার, আমার কল্পনায়। এই অল্প লেখাটুকু লিখতে লিখতেই সিয়ার চোখে পানি আসে। চোখ টলমল করে। এটুকু পোস্ট করেই সিয়া দীর্ঘশ্বাস ফেলে। ঘুমের ওষুধটুকু খেয়ে যখন ঘুমে ঢুলু ঢুলু অবস্থা তার, তখন আলো নেভালো সে। বিছানার এক কোনায় যখন গুটিয়ে পড়বে, ঠিক সেই মুহূর্তটাতেই তার ফোনে কল এলো। সিয়ার ঘুম পেল, তবুও কেন জানি না সতর্ক হয়ে মোবাইলের স্ক্রিনে চোখ বুলাই সে। নাম্বারটা চেনা, সচরাচর এই নাম্বার থেকে কল আসে না। তবে আজ কিভাবে আসলো তাও বুঝে উঠে না সে। সিয়ার ঘুমে চোখ নিভু নিভু। ঘুম পেল খুব, তবুও সে নতুন উচ্ছ্বাসে কল তুলল সে। বলল, এত রাতে কল দিলেন সাদ ভাই? আমি তো কিছু করিনি, আপনার কথা মতো রিকশায় করে চলে এসেছিলাম তো তখন। সাদ কিছুটা সময় চুপ থাকে, অতঃপর নীরব মুহূর্তটুকু কাটিয়ে অনেকটা সময় পর দীর্ঘশ্বাস ফেলে বলে, সিয়া, আমি তোমায় হাসতে দেখতে চাই। সিয়া হাসে এবারে। ঘুমু ঘুমু স্বরে বলে ওঠে, এই জন্য কল দিলেন? আমি অপরাধী করো না সিয়া, আমি তোমার হাসি কেড়ে নিতে চাইনি, কখনো চাইনি। আমাকে এইভাবে অপরাধীর দিকে ঠেলে দিও না। আমি তো বলিনি আপনি আমার হাসি কেড়ে নিয়েছেন। সাদ আবারও চুপ থাকে। সিয়ার ঘুম চরম মাত্রায়, তবুও প্রিয় পুরুষটির পাল্টা উত্তর শোনার জন্য সে অপেক্ষায় থাকলো। চোখ বুঝে নিয়েও চোখ খুলে ফেলল সে। বহুক্ষণ অপেক্ষা করলো ফোনের স্ক্রিনে তাকিয়ে। অতঃপর সাদ বলল, তোমার চেহারার পরিবর্তন লক্ষ্য করেছি সিয়া, চোখের নিচে কালো দাগ বসিয়েছ। রাত জাগো তুমি, তুমি প্রায় সময়ই দেখি তুমি রাতে অনলাইনে। তো কেন নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করছো? এমনি। আমি চাই তুমি সুন্দরভাবে বেঁচে থাকো, এসব আবেগ ভুলে বাঁচতে শিখো সিয়া। আবেগ নয়, অনুভূতি হ্যাঁ। মুছে ফেলো। সম্ভব নয়। সম্ভব। আপনার থেকে তো অনুভূতি চাইনি আমি সাদ ভাই, কাজেই আমার অনুভূতি মুছতে বলার আপনার কোনো অধিকার নেই।
এই কথাগুলো সিয়া শক্ত গলাতেই বলল, অতঃপর কল রেখে দিল। সিয়া এভাবে সাদের দেওয়া কলকে প্রত্যাখ্যানও করতে পারে, এটা বোধহয় আজই হলো। যে সিয়া সাদের একটা কথার অপেক্ষায় থাকে, কণ্ঠ শোনার অপেক্ষায় থাকে, সে সিয়া ফোন রেখে দিল। ভিনদেশে এসে বহুদিন পর নিজের প্রিয় নারীকে কাছে পাওয়ার সুখে আবির নীরব চেয়ে থাকে। পরখ করে ঘুমন্ত ছুটিকে, মুহূর্তে বাঁকা হাসি একটু আগের ঘটনা মনে করে। ছুটি ঘুমিয়েছে, অল্প সময়ই হয়েছে, আর তখন থেকেই সে তাকিয়ে আছে এই মেয়েটার দিকে। মেয়েটা তার বক্ষে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে, চোখ বুঝে রেখেছে। ফুলো গাল দুটো বাচ্চাদের মতো লাগছে যেন। আবির বৃদ্ধাঙ্গুলি দিয়ে গাল ছুঁয়ে মুখ নামিয়ে একটা চুমু এঁকে ফিসফিস স্বরে বলে, তোতে বেশি আদর না হলেও তো হতো ছুটি। তোর মুখটা দেখলে আমার এত আদর অনুভূতি আসে কেন? এইটুকু বলি ফের ঠোঁট ছোয়ালো ছুটির ঠোঁটে, নাকে, কপালে, সমগ্র মুখে। বেচারা ছুটি ঘুমিয়েছে অল্প কিছুক্ষণ সময় হলো, এর মধ্যে ফের ঘুমের মধ্যে আবারও কিছুর বিচরণ টের পেয়ে কোনোভাবে চোখ মেলে তাকায় সে। শরীর জুড়ে অল্প রিনরিনে ব্যথা টের পায়, যা স্পষ্ট মনে করায় তার সংস্পর্শে থাকা পুরুষটির একটু আগের পাগলামো। ছুটির ঝাপসা চাহনিতেই তাকায়, সাথে সাথে এই পুরুষটির এমন কাণ্ড দেখে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, ঘুমাননি কেন এখনো? আবির হাসে, দুই হাতে ছুটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে বড্ড সন্তুষ্ট স্বরে বলে ওঠে, আমি বহুদিন তোকে দেখিনি এভাবে ছুটি। তোর ঘুমতো মুখটা দেখো আমার নেশা নেশা লাগতো, এখনো লাগে। আপনার নতুন জব এখানে, ঘুমানো উচিত আপনার এবার। একদিন নির্ঘুম কাটুক না, তুই আছিস তো পাশে। আরও একজন আসলে কেমন হবে? আমাদের একটা ছোট্ট প্রাণ থাকলে কেমন হবে আবির্ভাব? আবির মুহূর্তেই ছুটির মুখ চেপে ধরল, সতর্কতা স্বরূপ বলে উঠল, হ্যাঁ খবরদার, ভাই বলবি না। ভাইটাকে তুই আমার সাথে বাচ্চার প্ল্যানিং করতে আসিস, ফাসিল মহিলা। আবিরের পরনে দেখা গেল একটা সাদা টোয়ালি ব্যতীত অবশিষ্ট কোনো পোশাক নেই। বাইরে বেশ ঠান্ডা পড়া সত্ত্বেও রুম হিটারের কারণে ততটা ঠান্ডা বোধ হচ্ছে না বোধ হয়। আবির মাত্রই গোসল সেরে বের হলো, ভেজা চুলগুলো কপালে পড়েছে। ছুটি তখন কিচেনটায় ব্রেকফাস্ট তৈরির জন্য গিয়েছিল। সকাল সকাল উঠে গোসল সেরে সে শাড়ি পরেছে। সেই শাড়িটা যেটা আবির কাল রাতে পরাতে লেগে অর্ধেক পথেই আবার সিদ্ধান্ত বদলে নিয়েছিল। ছুটি আর যাই হোক, আবিরের শাড়ি পরার সে অনুরোধটা পূরণ করার উদ্দেশ্যে শাড়ি পরল, প্রিয় পুরুষের দেওয়া শাড়ি। আজ কতগুলো দিন পর সে ফুরফুরে মনে আনন্দে চিত্তে শাড়ি পরেছে। ছুটি মনে মনেই হাসলো। ব্রেকফাস্ট রেডি করে এসে আবিরকে এরূপ অবস্থায় দেখে মিনমিনে চাহনিতে তাকালো। সুদর্শন দেখাচ্ছে পুরুষটাকে, বেহায়া মন টানছে। বেহায়া দৃষ্টিও ঘুরে ফিরে পুরুষটার খালি শরীরে আটকাতে চাইছে। ছুটি আড়ষ্টতার ন্যায় দৃষ্টি অন্যদিকে রেখে বলল, আপনি কি পোশাক পরে প্রথম দিন অফিসে যাবেন জানি না, তাই আর বের করে রাখিনি। আবির মৃদু হাসি ছুটির আড়ষ্টতা স্বরূপ দৃষ্টি দেখে। দুপা এগিয়ে এসে ছুটির দিকে আস্তে আস্তে বলে, অমনভাবে দৃষ্টি অন্যদিকে রাখার কারণ কি? আমি কি তোর নতুন বিয়ে করাবো? না। আবির ঠোঁট কামড়ে হাসে, সরু চাহনি ফেলে অবলোকন করে ছুটিকে। শাড়িতে সুন্দর দেখাচ্ছে, স্নিগ্ধ লাগছে। এই মেয়েটাকে সব সময় সব রূপেই এতটা মানানসই লাগে কেন আবিরের কাছে? আবির বুঝে ওঠে না। তার ঠোঁট কামড়ে হেসে জানায়, বিয়ের এতদিন পর এসেও এমন আড়ষ্টতা দেখালে তো মানুষ আমি সন্দেহ করবে, ভাবি আমাদের মাঝে কিছুই হয়নি। ভাবলে ভাবুক। আবির শুনে, তবে বিপরীত উত্তর করে না। এগিয়ে আসে ছুটির দিকে। শাড়ির সাথে সাথে গলায় একটা পাতলা ওড়নাও জড়িয়েছে মেয়েটা। আবির ভ্রুকুচকে শুধায়, শাড়ি পরে গলে ওড়না কে চড়ায়? ছুটি ছোট শ্বাস ফেলে ওড়না সরিয়ে গলার একদিকে একটা ক্ষত দেখালো, যেটা আবিরেরই করা। ছুটি তা দেখিয়ে ছোট স্বরে জানালো, গলায় দাগ বসে গিয়েছে, একটু পর উইলি আর এলিনা আসবে, দেখলে খারাপ ভাববে। আবির হাত বাড়ায়, ক্ষতটায় হাত বুলাতে বুলাতে বলে, ভাবুক না, সমস্যা কি তোর? জ্বালাচ্ছেন? আবির হাসে এবারে, নিজের ভেজা চুলগুলো এক হাতে ছেড়ে নেয়। ছুটির কাছাকাছি দাঁড়ানোতে জলের ছিটে ফুটে পড়ে ছুটির মুখেও। আবির ঠোঁট বাঁকিয়ে বলে, একদম নয়, বরং চলছে। বাহিরের দেশে এসে বাংলাদেশের শাড়ি পরিহিত বউ দেখে হৃদয়ে জ্বলে পুড়ে ছাড়খাড়, অথচ এখন আমার বউ রেখে বেরোতে হবে। বড্ড জ্বালাচ্ছিস। আপনি বলেছিলেন শাড়ি পরতে, কাল পরা তো হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজ সকালে পরা যেতে পারে, তাই।
পরা হয়ে ওঠেনি না? আসলে তোকে শাড়ি পরাতে পরাতে কন্ট্রোললেস হয়ে পড়ে শাড়ি পরানো হয়নি, তা বল। বাজে বকছেন? এসব ছাড়া কি মাথায় আপনার কিছুই ঘোরে না? বাজে বকছে? অথচ তুই সকালে আমার কাছে বাচ্চার আবদার করলি, কাল রাতে শাড়ি পরানো আবদার করলি। এসব আবদার করে করেই তো মাথা নষ্ট করিস। শাড়ি পরানোর আবদার আমি করেছিলাম? ইচ্ছে করেই তো প্রথমে পড়িস নে, যাতে আমি পড়িয়ে দিই আর নিয়ন্ত্রণ হারিয়ে তোর মাঝে ডুব দিই। ছুটি ক্রমশ লজ্জায় লাল হচ্ছিল, ফর্সা গাল রক্তিম হয়ে উঠেছিল, কান উষ্ণ হয়ে উঠছিল। এই পুরুষের কথাগুলো আজকাল তাকে মারাত্মকভাবে লজ্জায় ফেলতে সক্ষম। ছুটি প্রসঙ্গ পাল্টানোর কথা ভাবে, বলে, কথা না বলে তৈরি হয়ে নিন, লেট হবে পরে। বলছে তুই আছিস, লেট হলে একমাত্র তোর জন্যই হবে। চলে যাব? আপনি বলে চলে যেতে পারি। সেটা বলার সাহস তো এখন আমার হয়নি, তার চেয়ে বরং থেকে যা। দিনে রাতে আমার 201 করে মাথা নষ্ট কর, কয়েক বছর পর আমার বাচ্চার মাও হয়ে যেতে পারিস, সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। কয়েক বছর পর বাচ্চার মা হব? এখনই হবে? ছুটি উত্তর করতে পারে। একরাশ লজ্জা এসে ছুঁয়ে যায়, তবে আবির হেসে আবারও শোধালো, এখনো বউকে ভালোবেসে শেষ করতে পারেনি, বাচ্চাকে কিভাবে এক্সট্রা ভালোবেসে দিয়ে সামলাবো বল? তাছাড়া ভিন দেশে আপনি একা মা হওয়ার জার্নিটা সামলাতে পারবেন না, পারলে আমি অবশ্য অপেক্ষা করতাম না।